প্রিয়াঙ্কা দেবী সকালবেলা তার মেয়ে রাজলক্ষ্মীকে ঘুম থেকে তুলে বলেন, লক্ষ্মী, কই রে মা, উঠে পড়, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি নে, তোকে তো আবার একটু পরে বেরোতে হবে। শোন, একদম দেরি করিস না, তাড়াতাড়ি উঠে পড়। মা, সবে 7টা বাজে, আর দেখা করার সময় তো হচ্ছে 11টা। তুমি এখন থেকে আমাকে বিরক্ত করছো কেন বলো তো? আমাকে তুমি 9:30-এ তুলে দেবে, তাহলেই হবে। আরে তোর মাথা ঠিক আছে তো? তুই তো সাজগোজ করতে করতে 3 ঘন্টা লাগিয়ে দিস, 1.5 ঘন্টায় তোর কি হবে? স্নান করবি, খাবি, টয়লেট যাবি, এতেই তো তোর ঘন্টা খানেক চলে যাবে। তাড়াতাড়ি উঠে পড়, আজকে দিনটা শুয়ে থাকিস না মা। রাজলক্ষ্মী ঘুরে ঘুমিয়ে পড়ে, তারপর আবার তাকে তোলা হয়। এভাবেই 3-4 বার তোলার পর সে ঘুম থেকে উঠে বসে আর বলে, মা, তুমি আমাকে আজকে একটু ভালো করে ঘুমাতে দিলে না তো? আমার মেজাজ একদম বিগড়ে গেছে। তুমি আমার জন্য তাড়াতাড়ি ঘন দুধের চা করে নিয়ে আসো। চা না খেলে আমি বিছানা ছেড়ে উঠতেই পারবো না। আমি বলে না তোর এইসব জ্বলন সহ্য করছি? যখন শ্বশুর বাড়ি যাবি তখন শাশুড়ির কাছে এসব ফরমাস করে দেখিস কি বলে, তখন না আমিও শুনবো। শাশুড়ির কাছে ফরমাস করতে যাব কেন? তুমি আছো তো, তোমার কাছে করব। যাও তো, এখন বকো না, আমার জন্য চা নিয়ে এসো। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দেবী তার মেয়ের জন্য ঘন দুধের চা এবং ব্রেড বাটার নিয়ে আসে। মেয়ে ব্রাশ করে চা, ব্রেড, বাটার খেয়ে স্নান করে তৈরি হয়। আজকে তার জীবনের একটা বিশেষ দিন। পাত্র সুনীল আজ তার সঙ্গে দেখা করতে আসছে। আগের সপ্তাহ সুনীলের বাবা মা এবং বড়দি ও জামাইবাবু তাকে দেখে গেছে। ছেলে মেয়ে একে অপরকে দেখেনি, তাই তার একটু পার্সোনালি দেখা করবে এবং কথা বলবে বলে এই ব্যবস্থা। সুনীল আগে ভাগে তৈরি হয়ে রেস্টুরেন্টে পৌঁছে যায়। এদিকে রাজলক্ষ্মী সেজে গুজে সুনীলের সঙ্গে দেখা করতে চায়। এরপর ঘন্টা দুয়েক দুজনের সঙ্গে একসঙ্গে সময় কাটায়, তারপর বাড়ি ফিরে আসে। প্রিয়াঙ্কা দেবী মেয়েকে ডেকে বলেন, এই কিরে, এভাবে চুপচাপ বাড়ি চলে এলি? বলি সবকিছু ঠিকঠাক আছে তো? ছেলে তোর পছন্দ হয়েছে তো? আরে কি রে, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বল। মা, তুমিও না এত অস্থির হয়ে যাও কেন বলো তো? আরে বাবা, এই তো মাত্র আমি বাড়িতে এলাম। একটু জল দাও, দুটো বিস্কুট দাও, একটু মিষ্টি দাও, তবেই না কথা বলবো। ওফ, দিচ্ছি, দাঁড়া দাঁড়া, দিচ্ছি। তোর বাবা আজকে সকালেই নলেন গুড়ের রসগোল্লা এনেছিল, সেটা খাবি? ওফ মা, এটাও কি জিজ্ঞাসা করার মতো কথা নাকি? তুমি তো জানো নলেন গুড়ের রসগোল্লা আমি কত পছন্দ করি। আমাকে 4টে রসগোল্লা এনে দাও, তারপর আমি কোনো কথা বলবো, না হলে বলবো না। এরপর রাজলক্ষ্মী 4টে রসগোল্লা খায় এবং তারপর তার মায়ের কাছে সব কথা বলে। জানো মা, সুনীল ছেলেটা খুবই ভদ্র, দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম। কর্পোরেটর সেক্টরের পোস্টে চাকরি করে, মাইনেপত্রও বেশ ভালোই। ওদের বাড়ি হচ্ছে আমি যে আগে পড়তে যেতাম না, ওই নন্দন নিবাস, সেখানে চৌরাস্তার মোড় ছেড়ে 3টে বাড়ি পরেই। আগে ভালোভাবে লক্ষ্য করে দেখিনি, তবে ওখানকার সমস্ত বাড়িগুলো একটু হাইফাই টাইপের। বাহ, তাহলে তো খুব ভালো কথা। এখান থেকে খুব একটা বেশি দূরও নয়। তাহলে ছেলে তোর বেশ ভালোই পছন্দ হয়েছে, তাই তো? পছন্দ তো হয়েছে, তবে একটা জিনিস না আমার একটু খটকা লাগছে, বুঝলে? মানে আমি ঠিক বুঝতে পারছি না কেন এরকম লাগছে, কিন্তু ব্যাপার তো এখানে কিছু না কিছু একটা আছে। এই কি ব্যাপার, আমাকে বল। তোর কি কোনো কিছু বিষয়ে ওর উপরে সন্দেহ হয়েছে? আরে বাবা, সেরকম টাইপের কিছু না, তবে তুমি শোনো, আমি বলছি। আমরা যখন দেখা করলাম তখন রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে ছেলেটা আমাকে অর্ডার করতে বলল। আমি আমার মতো অর্ডার করে দিলাম। তারপরে দেখি নিজের জিনিসপত্রগুলো অর্ডার করছে। যেন কি অর্ডার করেছে, লিকার, চা, স্যালাড, এইসব। আরে বাবা, এতে সন্দেহের কি আছে? হয়তো জিম করছে বা ডায়েট করছে, সেজন্য এইসব খাবার খাচ্ছে। আমার তো সেরকম ঠিক লাগলো না। দেখো, যারা জিম করে তারা কিন্তু প্রোটিন খাবার খায়, ওই চিকেন, ডিম, দুধ, এই সমস্ত কিছু। কিন্তু ও যেন কেমন একটা ভাব নিয়ে দেখছিল। মানে আমি চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, বুঝলে, কিন্তু আমার প্লেটের দিকে না ও একবারও ঘুরে তাকায়নি। মাঝে মাঝে মনে হচ্ছিল আমার প্লেটের দিকে তাকাতে ওর কোনো সমস্যা হচ্ছে। আরে ধুর, তুই একটু বেশি বেশি চিন্তা ভাবনা করছিস। ওসব বাদ দে। ছেলে যখন ভালো, তাহলে তখন আর অন্য কোনো বাধা দিস না, বিয়েটা হয়ে যেতে দে। কিছুদিন পর দুই পক্ষের সম্মতিতে প্রিয়াঙ্কা এবং সুনীলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রিয়াঙ্কা সুনীলের বাড়ির সদস্যদের এবং তার আসল রহস্য জানতে পারে। পরের দিন সকালবেলা যখন সে চা করতে গেল, তখন তার শাশুড়ি তাকে ডেকে বলেন, বৌমা, রীতিনীতি অনুযায়ী আজকে তোমার প্রথম রান্না। যদিও আমরা এসব অতটা মানি না,
তাও পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যখন, তখন এই অনুষ্ঠানটাই বা বাকি থাকবে কেন? তুমি এক কাজ করো, তোমার ইচ্ছে মতো একটা খাবার রান্না করে নাও, বাদ বাকি তো আমাদের রাঁধুনি আছে, ওরা দেখে নেবে। ঠিক আছে মা, আমি তাহলে মিষ্টি জাতীয় কিছু রান্না করে নিচ্ছি। এরপর রাজলক্ষ্মী রান্নাঘরে গিয়ে ঠিক করে যে সে রসমালাই তৈরি করবে, আর তার আগে সবাইকে সে চা করে খাওয়াবে। এই ভেবে রাজলক্ষ্মী ফ্রিজ থেকে দুধের বোতল নেয় এবং চা বানায়। চা তৈরি হয়ে গেলে সে চায়ের কাপ নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে রাখে এবং সে সবার হাতে একটা করে কাপ তুলে দেয়। এরপর সে রান্নাঘরে ফিরে আসে এবং ফ্রিজ থেকে আবার দুধের বোতল বার করে তারপর ছানা কাটানোর জন্য সেটি গ্যাসে চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর লেবু রস দিয়ে ছানা কাটার ব্যবস্থা করে, কিন্তু ছানা কাটে না। এমন সময় বাড়ির কাজের লোক মালতী বলে, আরে দিদিমণি, আপনি কি ঠিক করেছেন আপনি আজকে কি রান্না করবেন? আপনার যদি কোনো রকমের হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনার কাজে সাহায্য করে দেব। আচ্ছা মালতী, দুধের ছানা কাটছে না কেন বলো তো? মানে আমি আজকে ভেবেছিলাম আমি রসমালাই তৈরি করব, কিন্তু এখানে তো ছানাই কাটছে না। দুধটা কি খারাপ হয়ে গেল নাকি গো? হাই হাই বৌদি, এ আপনি কি করেছেন? এই যে গরুর দুধ নয়, এটা হলো সয়া মিল্ক, অর্থাৎ সোয়াবিনের দুধ, এতে ছানা কাটবে না গো। এ বাবা, আমি তো বুঝতেও পারিনি যেটা গরুর দুধ নয়। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এটুকু তো নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু গরুর দুধ বার করে দাও না গো, আমি ছানা কাটাতে বসিয়ে দিই। দিদিমণি, আপনি বোধহয় এখনো কিছু জানতে পারেননি গো। এই বাড়িতে কেউ গরুর দুধ বা কোনো প্রাণীর দুধ খায় না গো। এরা মাছ, মাংস, ডিম এসব কিচ্ছু খায় না, শুধুমাত্র শাক, লতা পাতা এইসব গাছের জিনিসপত্র খায়। মানে গাছের জিনিসপত্র খায় মানে? দুধ, মাছ, মাংস, ডিম এসব এরা কিচ্ছু খায় না? আরে বাবা, এ আবার কি ধরনের কথা? মানলাম যারা নিরামিষ ভোজী হয় তারা মাছ, মাংস, ডিম খায় না, তবে দুধ খেতে সমস্যা কোথায়? আরে বাবা, এরা যেন কি একটা বলে, ও হ্যাঁ মনে পড়েছে, ভিগান। ভিগান ওই যে আজকালকার টিভিতে দেখায় না, শুধু শাক পাতা সবজি এইসব খেয়ে মানুষ দিন কাটাচ্ছে, এনারাও সেই রকমই সব পালন করে আর কি। রাজলক্ষ্মী চুপচাপ মালতীর কথা শুনছিল এবং একটা একটা কথা শুনে তার মনে হতে থাকে যে সে বুঝি অবিশ্বাস্যের কোনো গল্প শুনছে। রাজলক্ষ্মী নিজে দুধ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ছোটবেলা থেকে দুধ ছিল তার প্রিয় খাবারের মধ্যে একটি। সকালবেলা উঠে দুধ চা, তারপর বাটার ব্রেড, দুপুরে টক দই, মিষ্টি পনির, রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার এক গ্লাস দুধ, এভাবেই তার সারাদিনের রুটিন ছিল। এখন শ্বশুর বাড়ির লোকেরা দুধ খায় না, এই কথাটা তার কাছে যেন বজ্রপাতের সমান ছিল। আমি কি শুনছি? মানুষ দুধ খায় না, ডিম খায় না, মাংস খায় না, এ আবার কি ধরনের? টিভি সিরিয়ালে দেখায়, তার মানে এ বাবা, এরা ভেগান নাকি? যদি সত্যি সত্যি এরা ভেগান হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর রাজলক্ষ্মী মালতীকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দুপুরবেলা খাবার টেবিলে বসে সে লক্ষ্য করে সেখানে শাকসবজি ছাড়া আর কিছুই হয়নি। তখন রাজলক্ষ্মী বলে, আচ্ছা মা, আজকে নিরামিষ বার নাকি? মানে বাড়িতে শনিবার নিরামিষ হতো, সেদিন আমরা মাছ, মাংস, ডিম কিছুই খেতাম না, কিন্তু আজ তো সোমবার, এখানে কি সোমবারে নিরামিষ হয়? রাজলক্ষ্মীর কথায় সবাই হেসে ফেলে এবং তার ননদ বৃষ্টি বলে, বৌদি তুমিও না এমন কথা বলো যে হাসি পেয়ে যায়। নিরামিষের আবার বার কি হয় গো? তুমি জানো না আমরা সবাই ভিগান, আমাদের বাড়িতে প্রত্যেকদিন এই ধরনের খাবার দাবার রান্না হয়, শাকসবজি, ডাল, ভাত, রুটি। আমরা কোনো রকমেরই অ্যানিমাল বেস জিনিসপত্র খাই না, আর আমাদের বাড়িতে আসা কোনো গেস্টকেও আমরা এইসব খেতে দিই না। সত্যি সত্যি নাকি? কিন্তু এই কথাটা তো বিয়ের আগে আপনারা বলতে পারতেন। আমি তো সম্পূর্ণভাবে আমিষ বুঝি, মাছ, মাংস, বিশেষ করে দুধ, দুধের জিনিসপত্র ছাড়া আমরা একটা দিনও থাকতে পারি না। দেখো বৌমা, এসব কথা না এখন বলে আর লাভ নেই। তুমি তোমার বাপের বাড়িতে কি খেতে না খেতে তা আমরা জানতে চাচ্ছি না কো। এখন তুমি আমাদের সাথে থাকবে, তাই খাওয়া দাওয়া আমাদের মতোই করতে হবে। আমরা বাড়িতে রোজ যা খাই তোমাকেও তাই খেতে হবে। বৌদি, ভেগান ডায়েট তোমার শরীরকে কোনো রকমের ক্ষতি হতে দেয় না, এটা তুমি ভালো করে বুঝে নাও। অ্যানিমাল প্রোটিন খেয়ে আমাদের শরীরের অনেক খারাপ হয়ে যায়, এতে করে কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই আমাদের সবার মতো তুমিও ভিগান ডায়েট ফলো করো, দেখবে শরীরে কোনো রকমের সমস্যা হবে না। চলো এবার তাড়াতাড়ি খেয়ে নাও। শাশুড়ি ননদ বোঝানোর পর এবার শ্বশুর মশাইয়ের পালা।
শ্বশুরমশাই রাজলক্ষ্মীকে ভিগান ডায়েটের উপকারিতা এবং মাছ মাংস ডিম খাবারের অপকারিতা সম্পর্কে খুব বড় একটি লেকচার দেন। রাজলক্ষ্মীর আর প্রতিবাদ করার মতো কোনো রকমের পয়েন্ট থাকে না। বাকিদের সঙ্গে নিরামিষ খাবার খেয়ে চুপচাপ সে সেখান থেকে উঠে পড়ে, কিন্তু নিরামিষ খেয়ে তার সারাদিন মন খারাপ থাকে। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। হঠাৎ একদিন রাত্রিবেলা তার ননদ অনলাইন থেকে খাবার অর্ডার করে ঘরের ভেতরে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। রাজলক্ষ্মী তাকে ধরে ফেলে এবং দেখে সে পনির টিক্কা মশলা খাচ্ছে। রাজলক্ষ্মীকে দেখে ননদ থতমত খেয়ে বলে, বৌদি বৌদি প্লিজ তুমি কাউকে বলো না, মানে আমিও দুধ পনির এসব খেতে ভালোবাসি, কিন্তু কেউ দেখে ফেলবে সেজন্য লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। ঠিক আছে, আমি কাউকে বলবো না, তবে তোমার খাবার থেকে আমাকে একটু ভাগ দিতে হবে। এভাবেই দুই ননদ বৌদি দুজনে ভাগ করে পনিরের টিক্কা খায়। কিছুদিন পর সে তার স্বামীর টিফিনের মধ্যে গুড়ের রসগোল্লার রস দেখতে পায় এবং তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে সে টিফিনে রসগোল্লা খেয়েছে। পরের দিন সুনীলকে রাজলক্ষ্মীর জন্য লুকিয়ে লুকিয়ে রসগোল্লা নিয়ে আসতে হয়। এভাবেই এক এক করে স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই ধরা পড়ে। আসলে সবাই লুকিয়ে লুকিয়ে দুধের জিনিসপত্র খাচ্ছিল, কিন্তু কেউ কারোর সামনে ধরা দিত না। রাজলক্ষ্মী সবার সত্যি ধরার পর সবাইকে ডেকে এ বিষয়ে বোঝায়। দেখুন, আমরা সবাই জানি যে আমরা দুধের জিনিস কতটা পছন্দ করি। প্রত্যেকটা মানুষই দুধের জিনিসপত্র খাচ্ছে, অথচ একে অপরকে লুকিয়ে। বলি, এসব করে লাভটা কি? যখন খেতেই হবে তখন আমরা সবাই সবার সামনে বসে আনন্দ করে খাবো। কি বলেন আপনারা? যখন রাজলক্ষ্মী এভাবে সবাইকে বোঝায় তখন সবাই মাথা নেড়ে তার সাথে সম্মত হয়। এরপর থেকে তাদের বাড়িতে দুধের জিনিসপত্র কেনা হয় এবং তৈরি করা হতো, যার ফলে রাজলক্ষ্মীর জীবনে আবার শান্তি ফিরে আসে এবং সে সবার সঙ্গে হাসি খুশিতে আনন্দে দিন কাটাতে থাকে। পল্লবী দেবী তার দুই বৌমা রিনা, টিনা এবং দুই ছেলে রোহন, তন্ময় এবং এক মেয়ে কৌশানী আর দুই নাতনি পিঙ্কি আর রিঙ্কিকে নিয়ে বসবাস করে। পল্লবী দেবীর দুই ছেলে গ্রামে দিন মজুরের কাজ করে আর সেখান থেকেই সংসার চলে, কিন্তু দুই ভাই মিলে রোজ 400 টাকা করে উপার্জন করতে পারে। তাতে যেমন তেমন করে সংসার চলতো। তাদের আর্থিক অবস্থাও ঠিক একটা ভালো ছিল না, যার কারণে শীতকালে তাদের না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। একজন গরিব মানুষ এই শীতকালে না খেলে হয়তো দিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু যাদের কাছে গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নেই, সোয়েটার নেই, তারাই একমাত্র বোঝে শীতে রাত কাটানো কত কষ্টের। তাদের একটি মাত্র ছেঁড়া পাতলা কম্বল ছিল, আর তা গায়ে দিয়েই পরিবারের সকলকে একসঙ্গে ঘুমোতে হতো এবং তাতেই রাত কাটাতে হতো। এমনই একদিন, বাবা ও বাবা, আজ কিন্তু আমাদের জন্য কিছু মাছ মাংস কিনে নিয়ে আসবে, রোজ রোজ সবজি ভাত খেতে ভালো লাগে না। হ্যাঁ বাবা, পিঙ্কি দিদি ঠিকই কথা বলেছে, তুমি আমার জন্য আজকে মাংস কিনে আনবে, আর পারলে আমার জন্য একটু সন্দেশও নিয়ে আসবে বাবা। জানো তো, ওই আমার পাশের গ্রামে এক বন্ধু আছে না, যার সাথে আমি রোজ খেলাধুলা করি, ও কত ভালো, ওর বাবা মা কত ভালো, ও বাবা মাকে যা চায় তাই কিনে এনে দেয়। তাহলে আমরা যা বলি তুমি আমাদের কেন কিনে এনে দাও না বাবা? বলো বলো, কেন এনে দাও না? এই, তোদের মুখে বড্ড বড় বড় কথা হয়েছে দেখছি, চুপ কর একদম। তোরা সবাই দেখতে পাচ্ছিস না বাবা কত কষ্ট করে তোদের জন্য রেশন পত্র কিনে নিয়ে আসছে? এই শীতে কোনো কাজই হচ্ছে না ঠিক মতো, তার মধ্যেও তোদের বাবা তোদের জন্য এত কিছু করছে, তাতেও তোদের চাহিদা কোনো শেষই হচ্ছে না। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো, এদের যত দেয়া হয় ততই মাথায় উঠে নাচে, আর শুধু চাই আর চাই। এবার আবার এদের প্রত্যেকদিন খাবার দাবারে মাছ মাংস চাই, কখন যে কি বলে কে জানে, কিছুই বোঝে না, শুধু বললেই হলো ব্যাস। আর এইসব বলার পর শুধু কান্নাকাটি করে, আর ওরা ভাবে কান্নাকাটি করলে সব পেয়ে যাবে। ওহো বৌমারা, তোমরা দুজনে বাচ্চা দুটোকে এমন করছো কেন? তোমরা তো সবই জানো ওরা তো বাচ্চা, ওরা বায়না করবে না তো কে করবে? ওরাই তো ঝোঁক ধরবে না এইসব জিনিসের। তাছাড়া ওরা যেসব বায়না করছে সেই সব বায়না বোঝার মতো তো ওদের ক্ষমতা নেই, তাহলে তোমরা ওটা নিয়ে রেগে যাচ্ছ কেন? এমন হলে চলবে নাকি? মা, দেখতে পাচ্ছেন না, আপনি তো শুনতে পাচ্ছেন ওরা কি বলছে আর কি সব বায়না করছে, তাতে কি আপনি ওদের বোঝানোর কথা বলছেন? দেখুন না, মাছ মাংস খাবার কথা বলছে, ওরা তো সবই দেখতে পাচ্ছে ওদের বাবা কিরকম ভাবে রোজগার করে আনছে, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছে, তবুও ওরা এরকম কথা বলে, কোনো কথা শোনে না। বৌমা, এত রেগে যেও না, আমি ওদের দুজনকে বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওদের গায়ে হাত তুলবে না একদম, তাহলে কিন্তু আমার থেকে ভালো কেউ হবে না, আমি কিন্তু অনেক রেগে যাব। আচ্ছা রিঙ্কি, পিঙ্কি মা, তোমরা দুজনে আমার কাছে এসো,
আমি তোমাদের একটা গল্প শোনাবো। এইভাবেই বুঝিয়ে সুঝিয়ে ঠাম্মা তাদের দুজনকে কাছে টেনে নেয়। এমন ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন প্রচন্ড ঠান্ডার কারণে পিঙ্কির খুব শরীর অসুস্থ হয়ে পড়ে, যার কারণে বাড়ির সকলে অনেক চিন্তায় পড়ে যায়। মা, কি করব বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিনের পর দিন এই কনকনে শীতে আমাদের পিঙ্কি দেখুন অসুস্থ হয়ে যাচ্ছে, কিভাবে পড়ে রয়েছে, ওর তো জ্বর। আমি তো মেয়েটাকে এভাবে ফেলে রাখতে পারি না, আর এরকম ভাবে পড়ে আছে আমি দেখতেও পারছি না। কি করব বলুন না মা, কি করব? বৌমা, আমি তো ওকে ওই রকম ভাবে দেখতে পারছি না, কি জানি বাচ্চা মেয়েটার কি হলো। মা পিঙ্কি, তুই চিন্তা করিস না মা, আমি তোর পাশে সবসময় বসে আছি, তোর কিছু হতেই দেব না। এই বাবা রোহন, শোন না, তুই বাবা আগে বাড়িটাকে মেরামত করার চেষ্টা কর। এই কনকনে শীতের আবহাওয়া, এই শীতের ঠান্ডা হাওয়ার প্রভাবে পুরো শরীরটা পড়ে যাচ্ছে, যার কারণে আমাদের রক্ত পুরো ঠান্ডা করে দিচ্ছে। এরা তো বাচ্চা, এরা কিভাবে এত শীত সহ্য করবে বল? মা, আমরা কি আর চেষ্টা করছি না বলো? সবাই তো দেখতেই পাচ্ছে রোজের 400 টাকা করেই পাই, আর তা দিয়েই তো সংসারের মালপত্র কিনে নিয়ে আসি। আর ওই টাকা থেকে তো কিছু টাকাই বাঁচে না যে আমরা এই বাড়িটা মেরামত করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কাজে বেরোচ্ছি, দেখছি। রোহন, চল আজকে আমরা তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি, আর ওখান থেকে যা টাকা পাবো তা দিয়ে প্রিয়াঙ্কাকে ডাক্তারখানা নিয়ে যাব। না হলে মেয়েটা এইভাবে কতদিনই বা পড়ে থাকবে। দিনের পর দিন তো দেখছি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এই বলেই তারা দুই ভাই কাজে বেরিয়ে যায়। এদিকে তার দুই বৌমা এবং শাশুড়ি মা রিঙ্কি সকলে পিঙ্কিকে জড়িয়ে ধরে বসে থাকে। কনকনে শীতের প্রভাবে পিঙ্কির শরীর আস্তে আস্তে কমজোর হয়ে পড়েছিল, আর রাত হলে তো তাকে আর কোনো ভালো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যেত না। পরের দিন রোহন আর তন্ময় 400 টাকা কাজ করে নিয়ে আসে। সেই টাকা দিয়ে পিঙ্কিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে কিছুদিনের মধ্যেই পিঙ্কি একটু সুস্থ হয়ে ওঠে, কিন্তু ডাক্তারবাবু পিঙ্কিকে সবসময় গরম কাপড়ের মধ্যে থাকতে বলে। এই কথা শুনে তারা চুপচাপ চলে আসে। তারপর বাড়িতে এসে রোহন আর তন্ময় এই সব কথা শোনায় বাড়ির সকলকে। মেয়ের কারণে সকলেই চিন্তিত হয়ে পড়ে অনেকটা। কিভাবে শীতের হাত থেকে বাঁচবে এটাই সকলে ভাবতে থাকে। দিদি, ও দিদি, আমি একটা কথা বলি না, ওই পাশের প্রতিবেশীর কাছে একটা গরম হিটার রয়েছে, আর ওদের বাড়িতেও অনেক কটা কম্বল আছে। তুমি একটা গিয়ে চেয়ে নিয়ে আসতে পারো তো দিদি? যদি তারা দিয়ে দেয় তাহলে পিঙ্কির গায়ে ঢাকা দেওয়া যাবে। ঠিক আছে টিনা, তোর কথাতে আমি ওদের বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে না ওরা কিছুই দেবে। ওরা দেখবি কম্বল আর হিটার কিছুই দেবে না। ওরা খুবই অহংকারী, গরিব মানুষ দেখলে অহংকার দেখায়। আমি জানি না ওরা আদপে কিছু দেবে নাকি, তবুও আমি যাচ্ছি, একবার চেয়ে দেখি। হ্যাঁ বৌমা, তুমি বরং তাই করো। তন্ময় বাবা, তুই দেখ না, কোথাও থেকে যদি কাঠকুটো জোগাড় করে আনতে পারিস তাহলে বাড়ির ভেতরে একটু ছোট্ট করে আগুন জ্বালাবো, তাতে বাড়িটা গরম থাকে, আর ওই গরম তাপের প্রভাবটা পিঙ্কির গায়ে পড়লে সেও অনেকটা সুস্থ বোধ করবে। মায়ের কথা মতো তন্ময় কাঠ পাতা খুঁজতে বেরিয়ে পড়ে। কাঠ কাটবে বলে সে জঙ্গলে যায়। সেখানে বড় বড় বোর্ড মারা ছিল, আর বোর্ডের গায়ে লেখা ছিল জঙ্গলে গাছপালা কাঠ কাটা একদমই বারণ। গাছপালা ও কাঠ কিছুই কাটতে পারবে না, সেটা আইনতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণেই তন্ময় খালি হাতে ফেরে, মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে এই ঘটনার কথা সকলকে বলে। এদিকে রিনাও পাশের প্রতিবেশীর কাছে সাহায্য চাইতে যায়। বলছি দিদি, দয়া করে তোমাদের ওই ঘর গরম করে রাখার হিটারটা একবার দেবে? আসলে আমার মেয়ের শরীর খুব অসুস্থ এই ঠান্ডার কারণে, ও চলাফেরা করতে পারছে না। ডাক্তারবাবু বলেছে ওকে গরম কাপড়ের মধ্যে রাখতে। আমাদের কাছে তো গরম হিটার বা গরম কম্বল কিছুই নেই, তাই দয়া করে যদি একটু সাহায্য করো তাহলে অনেক উপকার হয় দিদি। কি, তোর মতো এমন ভিখারিকে আমি কেন দেবো আমাদের ওই হিটার? কেন হিটার দিতে যাব? আমি যদি তোকে এই গরম হিটার দিই তাহলে আমার কাছে শত শত ভিখারি এসে গরম হিটার আর গরম কম্বল চাইবে। আমি কি সকলকে তখন সেই আমার কম্বল আর হিটার বিতরণ করতেই থাকবো? আমার পয়সাগুলো কি তোদের জন্য রেখে দিয়েছি যে আমি তোদের পিছনে উড়িয়ে চালিয়ে দেবো? যা যা বলছি এখান থেকে, যা। দিদি, দয়া করে আমাদের ওপর একটু দয়া করুন। আমার কথা না ভাবলেও চলে। ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে যদি একটু দয়া করে দিন তাহলে আমার মেয়েটা অনেকটা সুস্থ হয়। ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন। আমার মেয়েটা যে অনেক অসুস্থ, ওকে বাঁচানো যাবে না যদি গরম কম্বল না পাই। দয়া করুন, দয়া করে একটু সাহায্য করুন। রিনা এরকম ভাবে কাকুতি মিনতি করতে থাকে। প্রতিবেশী তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, তাকেও বাড়ি থেকে বার করে দেয়, যার কারণে রিনা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। রিনা কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তখন রিনা টিনাকে বলে, টিনা বলছি শোন না, রাস্তার পাশে কিছু শুকনো পাতা পড়ে থাকতে দেখেছিলাম, চল ওইগুলোই কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে দিদি, চলো তাই চলো। ওই পাতাগুলোর কারণে আমাদের বাড়ির ভেতরটা একটু গরম থাকবে, তাহলে পিঙ্কির পক্ষেও সেটা অনেক উপকারী হবে। এই বলে টিনা আর রিনা দুই বউ মিলে পাতা ঝাড় দিতে যায় এবং সেখান থেকে কিছু শুকনো পাতা নিয়ে আসে। তারপর সেটা উঠানে জ্বালিয়ে দেয়। সেটা জ্বালাবার পর পিঙ্কি একটু হলেও আরাম অনুভব করে, কিন্তু সেই শীতের মধ্যে সেই পাতাও বরফের কারণে ভিজে যায়।
এরকম ভাবে দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। 2 দিন পর রোহন আর তন্ময় কাজে যায়। তারা যখন টাকা নেওয়ার জন্য মালিকের কাছে টাকা চায়, তখন তারা দেখে তাদের মালিক শ্রমিকদের টাকা আর কম্বল বিতরণ করছে। এটা দেখে তারা 2 ভাই অনেক খুশি হয়ে যায়। রোহন, ওই দেখ মালিক কম্বল বিতরণ করছে। যাক, তাহলে এবার খুব ভালোই হলো। পিঙ্কির আর কোনো অসুবিধাই হবে না। এই কম্বল দুটো নিয়ে গিয়ে পিঙ্কির গায়ে ভালো করে চাপিয়ে দেব। আর আজকের পর থেকে আশা করি কারোর আর অসুবিধাই হবে না। দেখবি, এই দুটো কম্বল পেয়ে না বাড়িতে সকলে খুব খুশি হবে। হ্যাঁ তন্ময়, তুই একেবারে ঠিক বলেছিস। মালিক যে আমাদের কত বড় উপকার করছে মালিক নিজেও জানে না। এর বদলে কিন্তু মালিককে আমরা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, এই বলে তারা 2 ভাই লাইনে দাঁড়িয়ে পড়ে। তাদেরও কম্বল আর টাকা মালিক তাদের দিয়ে দেয়। মালিক যখন তাদের 2 ভাইকে টাকার কম্বল দেয়, তারা মালিককে অনেক ধন্যবাদ জানায়। সেই টাকা নিয়ে তারা 2 ভাই মিলে গরম একটা হিটারের দোকানে চলে যায়। আজকে কিন্তু আমাদের পরিবারের জন্য হিটার কিনতে হবে। পাড়া প্রতিবেশী আর কতই বা সাহায্য করবে, আর কেউ কতই বা দেবে। আমাদের যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। পিঙ্কিকেও তো সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ রোহন, তুই ঠিক বলেছিস। যেমন করেই হোক না কেন, বাচ্চা মেয়েটাকে সুস্থ করে তুলতেই হবে। এই কনকনে শীতে পিঙ্কিকে না, আমাদের পরিবারের সকলকেই সুস্থ রাখতে হবে। এই বলে তন্ময় আর রোহন দোকান থেকে একটা হিটার কিনে নেয়। তারপর তারা ওই হিটার নিয়ে বাড়িতে যায়। নতুন হিটার আর কম্বল দেখে পরিবারের সকলে অনেক খুশি হয়ে যায়। তখন পল্লবী দেবী বলে, বাবা রোহন, তন্ময়, তোরা আমাদের জন্য হিটার কিনে নিয়ে এসেছিস, কিন্তু বাবা হিটারের তো অনেক দাম। তার সঙ্গে কম্বল, তোরা কম্বলও পেলি? কি করে কিনলি বাবা? তা তো অনেক দাম। এত টাকা কোথায় পেলি? মায়ের কথা শুনে তন্ময় আর রোহন পরিবারের সকলকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর তাদের বাড়িতে গরম হিটার চালিয়ে দেয় এবং নতুন কম্বল পিঙ্কির গায়ে দিয়ে দেয়। পিঙ্কি বাবাকে বলে, বাবা, আজ সত্যি আমার অনেক খুশি হয়েছে। জানো বাবা, আমার সব বন্ধুদের বাড়িতে এরকমই একটা গরম হিটার রয়েছে। ওদের বাড়িতে ঢুকলে শীতকাল বলে মনেই হয় না, কি সুন্দর গরম থাকে। কিন্তু ওদের বাড়িতে তো দারোয়ানরা ঢুকতেই দেয় না। আজ আমাদের বাড়িতেও একটা এরকম হিটার চলে এসেছে বাবা। এবার আমরাও আর বাড়িতে কাউকে ঢুকতে দেব না। না পিঙ্কি, ওরকম কথা বলতে নেই। দেখো, যে যেমনই ব্যবহার করুক না কেন, আমাদের সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই না? তোমরা সবসময় সকলের সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তোমাদেরকে সকলে ভালোবাসবে। আর হ্যাঁ, এখন তুমি কথা বলো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। এই হিটার তোমার বাবা তোমার জন্যই কিনে এনেছে। মায়ের মুখে এইসব কথা শুনে পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। এরকম ভাবেই গরিব পরিবারে নতুন হিটার আসার ফলে সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।